গল্প তবে ভালোবাসো কি? শেষ পর্ব। লেখনীতে মেহেকি নায়া। বিকেল ৫টায় ঘুম ভেঙে যায় মাহানুরের। আড়মোড়া দিয়ে উঠে বসে বিছানায়। পিঠ সমান চুলগুলো হাত খোপা করে নেয়। ওড়নাটা সুন্দর করে নিয়ে কিনারে তাকাতেই ভূত দেখার চমকে যায় মাহানুর। বুকে ৩বার ফু দিয়ে ছোট ছোট চোখ করে বলে, এভাবে ভূতের মতো বসে আছেন কেন হুম? নাকি আমার ঘুমের ফায়দা নেওয়ার চেষ্টা করছিলেন? কোনটা? আরহাম বিরক্তিকর দৃষ্টিতে মাহানুরের পানে তাকায়। কাজ করতে করতে অসাবধানতায় শার্ট এর ওপর ময়লা পড়ায় শার্ট পরিবর্তন করতে এসেছিল আরহাম। মাহানুরের ঘুমন্ত মুখ দেখে বিমোহিত হয়ে যায়। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিনকে। ঘোরের মধ্যে সোফায় বসে পড়ে। আর তখনই ঘুম ভাঙে মাহানুরের। আরহাম পুর ঠোঁটের ওপরে আঙ্গুল বুলাতে বুলাতে বলে, না মানে তোমার মাথায় কি ভালো কোনো ভাবনা আসে না? সবসময় উল্টোপাল্টা কথাই কেন বলো? না ভালো কথা বলতে পারি না আমি? হ্যাঁ, প্রথম দিনই বুঝতে পেরেছি আমি। মাহানুর কিছু বলল না। বিছানা থেকে নেমে আয়নার সামনে যেয়ে দাঁড়ায়। নিজেকে দেখে ওয়াশরুমে যেতে নেবে তখনই আরহাম বসা থেকে দাঁড়িয়ে মজার ছলে বলে, ঘুমালে তোমাকে পেত্নির থেকে কম লাগে না কিন্তু। শেষমেশ আমাকে একটা পেত্নী ধরিয়ে দিল। মাহানুর যেখানে ছিল সেখানেই কোমরে হাত দিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। আরহাম মাহানুরকে শান্ত দেখে ভ্রু কুঁচকায়। মাহানুর পাশ কেটে যেতে যেতে বলে, উগান্ডার গন্ডার। আরহাম শুনে মাহানুরের হাত আঁকড়ে ধরে থামিয়ে দেয় তাকে। মাহানুর একবার আরহামের হাতের দিকে তাকাচ্ছে তো আরেকবার আরহামের মুখের দিকে। সমস্যা কি? ঘেঁষাঘেঁষি করতে মন চায়। উইয়ে কোলবালিশ আছে তার সাথে যে করুন। এত সুন্দর বউসমুখীন থাকতে কোলবালিশের সাথে কেন ঘেঁষাঘেঁষি করব? খারাপ ছিল ফ্লার্টিং লেভেল। আপনার থেকে ভালো আমি ফ্লার্ট করতে পারি। তাই নাকি? কয়টার সাথে করেছ? অনেক। কখন গোনা প্রয়োজন বলে মনে করিনি। আরহাম বাঁকা হাসে। দুষ্ট ভঙ্গিতে বলে, আমাকে তুমি এখনো চিনতে পারনি মাহানুর খান। জাস্ট সম্পূর্ণ রূপে তোমাকে নিজের ওয়াইফ করার আগে নিজের চরিত্রে দাগ লাগাতে চাচ্ছি না। বেশ ভালো। শুনো, সাজিয়ার সাথে একটু বুঝে শুনে কথা বলো। আর সাজিয়া উল্টোপাল্টা কিছু বললে আগে আমাকে জিজ্ঞেস করবে, তারপর বিশ্বাস করবে। বুঝলে? হুম। কিন্তু কেন? এভাবেই। আপনাদের ভাইবোনদের সম্পর্ক এইরকম কেন? আজব। আমি দেখি আমার চাচাতো ভাইদের সাথে একদম ফ্রি। সব বোনরা তোমার মতো সাদা মনের হয় না। অনেকের মনেই কাদা থাকে বুঝলে। হুমম। বাই দ্য ওয়ে, আজ কিন্তু আমাদের ফার্স্ট নাইট। মাহানুরের মুখে পরিবর্তন আসে। না বুঝার ভান করে জিজ্ঞেস করে, মানে? আমরা একসাথে থাকছি? একটু ভীত হয়ে গেল মাহানুরের মুখশ্রী। ছোট ছোট আখিজোড়া সরিয়ে ফেলে আরহামের চোখের থেকে। আরহামও হাত ছেড়ে দেয়। মাহানুর কিঞ্চিত সময় ব্যয় না করে ওয়াশরুম চলে যায়। মাহানুরের রিয়াকশন দেখে একা একাই হাসে আরহাম। তারপর রুমের বাহিরে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় বসে মাহানুর আয়াশকে ভিডিও কল দিয়ে কথা বলতে থাকে। তখনই রুমে প্রবেশ করে সুনহেরা আর সোনিয়া। তাদের দেখে মাহানুর মৃদু হেসে ফোন রেখে দেয়। সোনিয়া এসে বিছানায় শুয়ে পড়ে। সুনহেরা ধীরে সুস্থে বসে। ৬ মাসের অন্তঃসত্ত্বা সুনহেরা। স্বামী কানাডায় থাকে। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতেই বেশি থাকে। মাহানুরের দিকে তাকিয়ে বলে, ভাবি কি করছো? সুনহেরা, এই তো বসেই ছিলাম আপু। বোরিং লাগছিল অনেক। মাহানুর, হুম, আমাদেরও বোরিং লাগছে, তাই তোমার সাথে কথা বলতে এলাম।
শরীরটাও ভালো লাগছে না। সুনহেরা। পেইন করছে কি? মাহানুর। না পেইন করছে না, এমনই একটু অস্থির লাগছে। সুনহেরা। বসে না থেকে শুয়ে পড়ো আপু, ভালো লাগবে। মাহানুর। শুয়েই ছিলাম এতক্ষণ। আচ্ছা তুমি রাতে কি পড়বে ভাবি? সুনহেরা। হ্যাঁ ভাবি, কি পড়বে তুমি? সোনিয়া। তোমরা কি পড়বে? মাহানুর। আমি শাড়ি পরব আর আপু 3 পিস পরবে। সোনিয়া। তাহলে আমিও 3 পিসই পরব। মাহানুর। একদমই না ভাবি, শাড়ি পরবে। আমি অসুস্থ তাই শাড়ি পরব না, তুমি কেন পরবে না? সুনহেরা। শাড়ি পরতে কেমন যেন লাগে। মাহানুর। না শাড়িই পরবে প্লিজ ভাবি। তুমি যদি শাড়ি না এনে থাকো তাহলে সমস্যা নেই, আমাদের কাছে আছে। সোনিয়া। না আমি এনেছি। মাহানুর। তাহলে তো হলোই। শাড়িই পরবে ভাবি, ডেটস ফাইনাল। সোনিয়া। ঠিক আছে। মাহানুর। এটা সেটা বিভিন্ন বিষয় নিয়ে তারা তিনজন কথা বলতে থাকে। মাহানুর আর সোনিয়া কিছুক্ষণ পর পরই শব্দ করে হেসে উঠছে। দরজা ফাঁক করে রুমে ঢুকে সাজিয়া। মাহানুরকে এভাবে হাসতে দেখে তার মন ক্ষুণ্ণ হয়। মুখে নকল হাসির রেখা টেনে বলে, বাহ ভাবি, ননদদের মুখ থেকে হাসি যেন সরছেই না। সাজিয়া। মাহানুর সাজিয়ার দিকে তাকায়। সোনিয়া ও সুনহেরা বিরক্তিকর দৃষ্টিতে সাজিয়ার দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলে। সাজিয়া ভিতরে আস্তে আস্তে বলে, ভাবি পার্লার যাচ্ছিলাম আমরা। আপনি যাবেন? সাজিয়া। না আমি নিজে নিজে তৈরি হতেই পছন্দ করি। মাহানুর। ভালোই তো তাহলে। আপু তোমরা যাবে? সাজিয়া। আমি কোনো সাজগোজ করব না আজ। শরীর ভালো লাগছে না। সুনহেরা। আর আমি ভাবির সাথেই তৈরি হব। তোরা চলে যা। সোনিয়া। ঠিক আছে, আমরা যাই তাহলে। সাজিয়া। কথা শেষ করে চলে যায় সাজিয়া। মাহানুর একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আপু তোমাদের সাথে হয়তো সাজিয়ার সম্পর্ক তত একটা ভালো না, রাইট? মাহানুর। রাইট। সুনহেরা। দুই চোখে বিষ আমার। ডিসগাস্টিং মেয়ে একটা। সোনিয়া। কেন, কি করেছিল সে? মাহানুর। সে বিরাট কাহিনী ভাবি। সোনিয়া। বলো তো শুনি। মাহানুর। সাজিয়া পিচ্ছিকাল থেকে আরহাম ভাইকে পছন্দ করে। চাচাতো ভাই হওয়ার সত্ত্বেও সে ভাইয়াকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখে। কিন্তু আমাদের ফ্যামিলিতে কাজিন বিয়ে কেউ পছন্দ করে না। তার ওপর ভাইয়া সাজিয়াকে বোন ছাড়া অন্য কোনো নজরে দেখেনি। তাও তোমাদের বিয়ে কয়েক মাস আগে দাদিমা ভাইয়ার জন্য সাজিয়ার কথা বলে। আম্মুর কিছু বলার আগে ভাইয়া সাফ মানা করে দিয়েছিল। সেদিন রাতে সাজিয়া আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু পারে না। দাদিমা থেকে শুরু করে সবাই ভাইয়াকে বিয়ে করে নিতে বলে। আমার ভাই ছিল তার কথায় অটল। সে বিয়ে করবে না মানে করবেই না। থেমে নিঃশ্বাস নেয় সুনহেরা। মাহানুর আগ্রহ নিয়ে বলে, তারপর? তারপর আর কি, ভাইয়ার সাথে তোমার বিয়ে হয়ে গেল। সাজিয়া মেয়েটা ছিল সাইকোর মতো। ভাইয়ার বিয়ের কথা শুনে পরিবর্তন হয়ে গেল। সুনহেরা। তোমাদের ভাই যেহেতু বিয়ে করতে চায়নি তাহলে আমার সময় এত সহজেই রাজি কেন হয়ে গেল? মাহানুর। বিয়ে করতে চায়নি এমনটা নয়। ভাইয়া শুধু কোনো কাজিনকে বিয়ে করতে চায়নি না। ভীষণ ঘাড়তেরা আর বদমেজাজের মানুষ হলো আমার ভাই। একবার একটা জিনিসের জন্য না করলে সেটা নাই কেউ আর হ্যাঁতে পরিবর্তন করতে পারে না। তবে এটা সত্যি, তোমাকে হঠাৎ বিয়ে করতে রাজি হয়ে যাওয়া এটা অবিশ্বাস ছিল। ভাইয়া যে সত্যি তোমাকে বিয়ে করে ফেলবে আমরা কেউই ভাবতে পারিনি। সুনহেরা। মাহানুর কিছু বলল না। চুপ করে রইল। সোনিয়া শয়তানি করে বলে, আরে হাপু বুঝো না, ভাইয়া প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিল ভাবির। সোনিয়া। মাহানুর হাসে সোনিয়ার কথা শুনে।
সুনহেরা হাসি থামিয়ে বলে, হ্যাঁ তবে এটা সত্যি ভাইয়ার মনে তোমার জন্য ফিলিংস আছে ভাবি। ভীষণ ক্যারিং তোমার প্রতি ভাইয়া। সুনহেরা, এইরকম কিছুই না আপু। মাহানুর, আছে আছে। তুমি জাস্ট ফিল করবে তাহলে নিজেই বুঝতে পারবে। সোনিয়া। সন্ধ্যার পর তারা তিনজন একসাথে তৈরি হয়। কালো রঙের ব্লাউজের সাথে গাঢ় লাল রঙের শাড়ি পরেছে মাহানুর। মুখে সাজসজ্জা একদম কম। হাতে লাল রঙের চুড়ি, অধরে লাল লিপস্টিক, মাথায় হেজাব বাঁধছে। সোনিয়া মাহানুরকে অনেক বলেছিল হেজাব বাঁধতে না, কিন্তু মাহানুর হেজাব বাঁধা ছাড়া বাহিরে যাবে না। সোনিয়া আর সুনহেরা তৈরি হয়ে বেরিয়ে যায়। মাহানুর হেজাব ঠিক করছে। কপাল থেকে ঘাম মুছতে মুছতে রুমের ভিতরে প্রবেশ করে আরহাম। আয়নার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় সে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে নজর বুলাতে থাকে মাহানুরের ওপর। দুইজনের চোখাচোখি হতেই আরহাম দৃষ্টি সরিয়ে ফেলে। মাহানুর ঠাট্টা স্বরে বলে, আমি জানি আমাকে সুন্দর লাগছে তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন। দেত নজর লাগিয়ে দিলেন তো। আরহাম হালকা হেসে ব্যাগ থেকে পাঞ্জাবি বের করে ওয়াশরুম চলে যায়। মাহানুর এবার শাড়ির কুচি ঠিক করে সোফায় বসে পড়ে। পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে আরহাম ওয়াশরুম থেকে বের হয়। হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা রঙের পায়জামা পরেছে আরহাম। এই কেটকেটে হলুদ রংটা পছন্দ হলো না মাহানুরের। মনে মনে ভাবতে লাগলো আরহাম যদি কালো রঙের পাঞ্জাবি পরে তাহলে কেমন দেখাবে তাকে। ইশস মাহানুর তো পুরো ফিদা হয়ে যাবে। মাহানুর বসে বসে লক্ষ্য করছে আরহামকে। মুখে কিছু একটা দিল আরহাম, তারপর চুলগুলো সেট করে নিল। শেষে বডি স্প্রে দিয়ে তৈরি হয়ে গেল। কিছু দাঁড়িয়ে নিজেকে নিজেই আয়নায় দেখল। মাহানুর মুচকি মুচকি হাসছে আরহামের কাণ্ড দেখে। চলো তাহলে এবার। চলুন। জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উঠানে। অনেক মানুষই এসে পড়েছে। বউকে বসানো হয়েছে স্টেজের মধ্যখানে। যেহেতু বাড়ির পাশেই মসজিদ সেহেতু গান বাজানো নিষেধ। জিয়া মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে মাহানুরকে। সকলেই মাহানুরের প্রশংসায় পঞ্চমুখ। আরহাম মাহানুরের পাশে দাঁড়িয়ে বলে, হলুদ দিবে না? হ্যাঁ দেব তো। স্টেজে চলুন, এখন ফাঁকা আছে। এসো। শাড়ি ভালো করে ধরিয়ে পরে গেলে তখন আমার মানসম্মান ধুলোয় মিলে যাবে। বেশি বলছেন কিন্তু। আরও বলবো। মাথা ফাটিয়ে দেব একদম। আরহাম হাসল। স্টেজে উঠে সাজিয়ার পাশে বসে মাহানুর। অত্যাধিক সুন্দর লাগছে সাজিয়াকে। একটু হলুদ তুলে ছুঁয়ে দেয় সাজিয়ার গালে। সাজিয়া বেশরমের মতো আরহামের দিকে তাকিয়েছিল, যেটা মাহানুরের ভালো লাগল না। নিজের ভিতরে জেলাসি অনুভব করল মাহানুর। হলুদ দিয়ে নিচে নেমে যায় দুজন। এক এক করে সবার হলুদ দেওয়া শেষ হলে খাবার পরিবেশন করা হলো। এভাবেই হলুদের অনুষ্ঠান শেষ হয়। পুরোটা সময় সাজিয়া আরহামের দিকেই করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখ যেন সরেই না। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে মাহানুর। বাহিরে এখন বৃষ্টি হচ্ছে। জালানা দিয়ে বাতাসের তাণ্ডব দেখা যাচ্ছে। আরহাম বাহিরে গিয়েছে সব কিছু গুছিয়ে রাখতে। মাহানুর জামাকাপড় পরিবর্তন করে ফেলেছে। এখানে নেট বেশি একটা ভালো না। মাহানুর চোখ মুখ কুঁচকে ফোনটা বিছানায় আছাড় মারে। সত্যি কি সে নেটের জন্য রেগে আছে নাকি নিজের স্বামীর ওপর অন্য মেয়ে নজর দেওয়ায়? কাকভেজা হয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় আরহাম। পাঞ্জাবি ভিজে চুপচুপ। মাহানুর আরহামের দিকে তাকিয়েও তাকাল না। আরহাম ব্যাগ থেকে প্যান্ট টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। মাহানুর দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় থেকে নেমে জালানার সামনে যেয়ে দাঁড়ায়। কি সুন্দর রোমাঞ্চর পরিবেশ। বৃষ্টি মাহানুরের পছন্দ, তবে এখন এই বৃষ্টিও মাহানুরের কাছে পাংশুটে লাগছে। আরহাম চুল মুছতে মুছতে মাহানুরকে বলে, জালানা লাগিয়ে দেও, এই রাতের বেলা কিন্তু সেখানে শিয়াল থাকে।
মাহানুর জ্বালানা লাগিয়ে দিল। গোমরা মুখে বিছানায় বসে পড়ল। আরহাম সোফায় বসে শান্ত স্বরে বলে, কি হয়েছে? কেউ কিছু বলেছে? না, কিছু হয়নি। তাহলে এমন গোমরা মুখ করে আছো কেন? তো নাচব। নাচতে পারো। অনেক এনজয়েবল হবে, কিন্তু ব্যাপার আপনিই নাচুন মনের খুশিতে। কিছুক্ষণ আগেই আরহাম ভেজা শরীরে রুমে প্রবেশ করাই ফ্লোর ভিজে আছে এখন। জায়গায় জায়গায় পানি জমে আছে। আরহাম সেটা খেয়াল না করেই বসা থেকে উঠে এগিয়ে বিছানায় যেতে নেবে তখনই স্লিপ খেয়ে মাহানুরকে নিয়ে বিছানায় পড়ে যায়। ক্ষণের মধ্যেই হঠাৎ এইরকম কাণ্ডে হতবাক হয়ে যায় মাহানুর। আরহাম নিজেও মাহানুরকে এত সামনের থেকে দেখে একটা অন্যরকম ঘোরের মধ্যে চলে যায়। আকস্মাৎ তখনই জোরে বজ্রপাত হয়ে বিদ্যুৎ চলে যায়। দুজনই ঘোর থেকে বেরিয়ে আসে। অন্ধকারে ছেয়ে যায় চারপাশ। দুইজন দুইজনকেও দেখতে পারছে না। মাহানুর একটু ভীত হয়ে আরহামের টি-শার্টের কলার খামচে ধরে। আরহাম চোখ বন্ধ করে বড় একটি নিঃশ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করে। আরহামের নিঃশ্বাস সম্পূর্ণ মাহানুরের চোখ মুখের ওপর পড়ল। মাহানুর আরহামের টি-শার্ট ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গেই দ্রুত উঠে বসে আরহাম। মাহানুর নিজেও উঠে বসে। মাহানুর বিছানায় হাতড়ে নিজের সেলফোন পেয়ে যায়। সেটা দিয়ে ফ্ল্যাশ লাইট অন করে। মুহূর্তেই আলোকিত হয়ে উঠে রুম। আরহাম বসা থেকে উঠে দরজা খুলে দেয়। একজন কাজের লোক দুইটা জ্বলন্ত মোম নিয়ে এসেছে। আরহাম মোম দুটো টেবিলের ওপরে রাখে। পুনরায় দরজা বন্ধ করে দেয়। মাহানুর নিজেকে স্বাভাবিক করে বিছানার এক কিনারে যেয়ে বসে। আরহাম বিছানায় যায় না, সোফায় বসে পড়ে। কি ভয়ঙ্কর এক অনুভূতি! বাহিরে বৃষ্টির তাণ্ডব, রুমে বিদ্যুৎ নেই, মোমের হলুদ লালচে আলোয় ছেয়ে আছে চারপাশ। বন্ধ এক রুমে দুইজন মানব ও মানবী, যাদের মনে চলছে আন্দোলন। সদ্য জন্ম নেওয়া একে অপরের প্রতি অনুভূতিগুলোর আন্দোলন। মাহানুর হাত মুঠিবদ্ধ করে বসে আছে। আরহাম নীরবতা কাটিয়ে বলে, তুমি শুয়ে পড়ো। আপনি কি বাহিরে শিয়ালদের পাহারা দিতে যাবেন? এইরকম দমবন্ধকর মুহূর্তে একমাত্র মাহানুরই পারে তেরা কথা বলতে। আরহাম ভরকে মাথা তুলে মাহানুরের পানে তাকায়। রুক্ষ কণ্ঠস্বরে বলে, হ্যাঁ, তুমি যাবে? না, আমি রুমেই ভালো আছি। ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। আর শুনুন, আপনিও আর মেয়েদের মতো শরম পেন না। আমার পাশে এসে শুয়ে পড়ুন, অতি ন্যাকা ছেলে আমার পছন্দ না। আরহাম অবাক হয়ে বলে, তুমি বললেও আমি তোমার পাশে শুতাম, না বললেও শুতাম। ওকে, উইয়ে হাফ লেডিস টাইপ পুরুষ আমি নই। মাহানুর ভেবছেকা খেয়ে যায়। কিছু না বলে কিনারে শুয়ে পড়ে। আরহামও মোম নিভিয়ে মাহানুরের পাশে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দুজন ঘুমিয়ে তলিয়ে যায়। রাত কয়টা অনিশ্চিত। মশার কামড়ে ঘুম ভেঙে যায় আরহামের। বিরক্ত হয়ে চোখ বন্ধ করেই মশাদের মারতে থাকে। পাশে হাতড়ে দেখে খালি মাহানুর নেই। ঘুম উড়ে যায় আরহামের। এত রাতে মাহানুর কোথায় গেল? ওয়াশরুমে কি? বালিশের নিচ থেকে ফোন বের করে লাইট জ্বালিয়ে অন্য পাশে ফিরতেই আতঙ্ককে উঠে আরহাম। শোয়া থেকে উঠে বসে আরহাম। মাহানুর নিচে অন্ধকারে দাঁড়িয়ে আছে ভূতের মতো। চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশ। আরহাম ভরাট কণ্ঠে বলে, মাহানুর, না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? জলদি ঘুমোতে আসো, রাতে এইরকম শয়তানি ভালো লাগে না কিন্তু। কোনো প্রতিক্রিয়া করল না মাহানুর। একই ভঙ্গিতে পিছনে ফিরে দাঁড়িয়ে রইল। আরহাম এবার বিরক্ত হয়ে বিছানা থেকে নামে। মাহানুরকে নিজের দিকে ঘুরাতেই দেখে মাহানুর ঘুমের মধ্যেই দাঁড়িয়ে আছে। আরহামের কপালে হাত। বিড়বিড় করে বলে, এই মেয়ের আবার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাসও আছে। আর যে কত গুণ আছে মহারানীর মধ্যে। আরহাম মাহানুরকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। নিজেও শুয়ে পড়ে।
এখনো বিদ্যুৎ আসেনি। এপাশ ওপাশ করছে তবুও ঘুম আসছে না আরহামের। হঠাৎই মাহানুর বিড়বিড় করে কিছু একটা বলে আরহামের কোমরে জোরে একটা লাথি দেয়। বেচারা আরহাম মাত্রই ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল, আচমকা লাথি খেয়ে ঘুম উধাও হয়ে যায় তার। রাগী চোখে মাহানুরের দিকে তাকায়। মাহানুর ঘুমের মধ্যেই বলে, তুজকো মে নেহি চড়ুঙ্গা চুড়েল, বলেই আরেকটা লাথি দেয় আরহামকে। এবারের লাথিটা জোরে ছিল। আরহাম অসহায় চোখে তাকিয়ে রইল মাহানুরের দিকে। মনে মনে বলল, এই মেয়ের মধ্যে কোনো খারাপ জিন আছে। মাহানুর এবার স্থির হয়ে যায়। আরহাম ভাবে হয়তো এখন আর আক্রমণ করবে না। কিন্তু তখনই মাহানুর ঘুমের মধ্যেই শোয়া থেকে উঠে বিছানায় বসে কুম্ফুকারাঠে করতে থাকে। মুখ দিয়ে চাইনিজ নাকি কোন দেশের ভাষায় কিছু একটা বলছে। ইচ্ছে মতো মারে আরহামকে। সর্বশেষে আরহামের রাগ উঠে যায়। নিজের শক্তি দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মাহানুরকে। ধীরে ধীরে আরহামের বুকে ঘুমিয়ে পড়ে মাহানুর। আরহাম মাহানুরকে বিছানায় শুয়ে দেয়। এখন আর কোনো রিস্ক নিতে চায় না সে। তাই শয়তানি হাসি দিয়ে মাহানুরের ওড়নার দিকে তাকায়। কারো উক্ত নিঃশ্বাসের আওয়াজ কানে আসতেই ঘুম ভেঙে যায় মাহানুরের। ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই আরহামের ঘুমন্ত মুখ দেখতে পায়। একটু নড়াচড়া করতে নেবে তখনই দেখতে পায় তার হাত পা বাঁধা। কপাল বিরক্তিতে দুই ভাঁজ পড়ে। অনেক ভাবে উঠার চেষ্টা করে কিন্তু পারে না। রেগে অগ্নিমূর্তি হয়ে আরহামকে ডাক দেয়। কয়েকবার ডাক দিতেই চোখ খুলে আরহাম। বিরক্ত হয়ে বলে, কি হয়েছে? সকাল সকালই গলা ফাড়ছ কেন? আপনি কি করেছেন রাতে? আমার হাত পা বাঁধা কেন? আরহাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে বসে মাহানুরের হাত পায়ের বাঁধন খুলে দেয়। মাহানুর ছাড়া পাওয়ার সাথে সাথেই আরহামের গলা ধরে বলে, সত্যি বলুন কি করেছেন? হঠাৎই আরহামের মনে একটা দুষ্ট বুদ্ধি জাগে। অসহায় ভঙ্গিতে বলে, যা করার তুমিই তো করলে। আমার মতো অবলা পুরুষ পেয়ে একদম ইজ্জত লুটে নিলে। এখন আমি সবাইকে মুখ দেখাবো কিভাবে? শয়তানি করছেন। আমি জানি ওইরকম কিছু হয়নি। সব কিছুই হয়েছে। ছি মাহানুর খান, ছি। শেষমেশ নিজের স্বামীর সাথেই জোরজবরদস্তি করলে। এবার আর সহ্য করতে পারল না মাহানুর। এমনই তো অস্বাভাবিকভাবে তার শরীর ব্যথা করছে, তার ওপর আরহাম আবার উল্টোপাল্টা কথা শুরু করেছে। মাহানুর নিজের দুই হাত দিয়ে আরহামের গলা চেপে ধরে। আরহাম ভরকে গিয়ে বলে, মেয়ে বিধবা হওয়ার শখ জেগেছে নাকি? মেরাই ফেলবো একদম। আরহাম যুদ্ধ করে মাহানুরকে দূরে সরিয়ে দেয়। মেয়ে হলেও এই মেয়ের শক্তি একটু বেশি। আরহাম নিজের গলায় হাত বুলাতে বুলাতে বলে, এমনই রাতে ঘুমের মধ্যে মেরে আলু ভর্তা বানিয়েছ। এখন কি সেই ভর্তার জুস বানাতে চাও? আসলে কি হয়েছিল রাতে? তোমার কি ঘুমের মধ্যে চলাফেরার অভ্যাস আছে? বা কথা বলা, মারামারি করার? মাহানুর নবজাতক হয়ে যায়। সামনে চুলগুলো পিছনে নিয়ে মেকি হেসে বলে, ওই আর কি হালকা পাতলা আছে। হালকা পাতলা? আমাকে মেরে মেরে কালকে কি অবস্থা যে করেছ। পরে উপায় না পেয়ে ওড়না দিয়ে বেঁধে রেখেছিলাম। আপনি আর্মি মানুষ হয়ে একজন মেয়ের সাথে পারেন না। ছেলে হলে তার হাত পা ভেঙে ফেলতাম। কিন্তু তুমি মেয়ে। তার ওপর আবার আমার মতো অসহায় মানুষের ওয়াইফ, তাই কোনো আক্রমণ করিনি। মাহানুর মুখ ভেঙচি দিয়ে বিছানা থেকে নেমে যায়। আরহাম শুধুই মুচকি হাসে। এক রাত থেকেই এই অবস্থা, না জানে প্রতিরাত থাকার সময় কি অবস্থা হবে। দুপুরে বরযাত্রী আসে। বরকে দেখে মাহানুরের মনে হলো বরের বয়স একটু বেশি। বিয়ে পড়ানো হলো। মুহূর্তের মধ্যেই বিয়ে হয়ে যায়। আরহাম মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত। মাহানুর সোনিয়া আর সুনহেরার সাথে দাঁড়িয়ে আছে।
আরহামের দাদি একবারও তার সাথে ভালোভাবে কথা বলেনি। আর কেন বলেনি সেটাও মাহানুর বুঝতে পেরেছে। প্রথমে বরযাত্রীর লোকেরা খেতে বসে, তারপর বাড়ির সদস্যরা। মাহানুর সোনিয়ার সাথে বসেছে। পাশে আরহামের আরও কাজিনরা আছে। টুকটাক কথা বলছে সবাই। মাহানুরের অন্য পাশের চেয়ারে আরহাম এসে বসে পড়ে। খাওয়ার পর্ব ঠুকিয়ে এবার বিদায়ের পালা। বাড়ির সদর দরকার সামনে সকলে দাঁড়িয়ে আছে। সাজিয়ার মা আর দাদি কান্না করছে, কিন্তু সাজিয়ার চোখে এক ফোঁটা অশ্রুও নেই। সে যেন পাথরের মূর্তি। অতি কষ্টেই বুঝি মানুষ এইরকম হয়ে যায়। সাজিয়া বিদায় বেলা সবাইকে অবাক করে দিয়ে আচমকা আরহামকে জড়িয়ে ধরে। আরহাম কোনো খারাপ আচরণ করল না, বোনের মতোই জড়িয়ে ধরল। বরযাত্রীরাও খারাপ কিছু ভাবেনি। চাচাতো ভাই, স্বাভাবিক, জড়িয়ে ধরতেই পারে। সাজিয়া ছেড়ে দেয় আরহামকে। মাহানুরের সামনে যে জড়িয়ে ধরার ভান করে বলে, আমার মহা মূল্যবান রত্ন এখন আপনার নিকট। ভালো করে যত্ন নিয়েন তার। তবে আপনার থেকে বেশি আমি তাকে ভালোবাসতাম আর সারা জীবন বাসব। খেয়াল রাখবেন। সময় এখন 6টা বাজে। গাড়িতে বসে আছে মাহানুর ও আরহাম। দুজনই নিশ্চুপ। ভেবেছিল কাল বিকেলে ঢাকায় যাবে, কিন্তু হঠাৎ করে আরহামকে ইমার্জেন্সি তার ক্যান্টনমেন্টে যেতে হবে। আরহাম মাহানুরকে বলেছিল থাকতে, মা বাবার সাথে কাল চলে আসতে, কিন্তু মাহানুর সেই সময় এমনই উদাসীন ছিল। আবার আরহামের চলে যাওয়ার কথা শুনে আরও মন খারাপ হয়ে যায় তার। তাই সন্ধ্যার সময় সবার থেকে বিদায় নিয়ে আরহামের সাথে বেরিয়ে পড়ে। শান্ত ভঙ্গিতে বাহিরের দিকে তাকিয়ে বসে আছে মাহানুর। এই পর্যন্ত একবারও আরহামের দিকে তাকাচ্ছে না বা কথাও বলছে না। সাজিয়ার বলা কথাগুলোই তার মস্তিষ্কে ঘুরছে। সে আরহামকে ভালোবাসে, ভীষণভাবে ভালোবেসে ফেলেছে সে আরহামকে। অবশেষে নীরবতা কাটিয়ে আরহাম বলে, কি হলো ভাই? রেডিও আজ বন্ধ যে? কোনো প্রতিউত্তর দিল না মাহানুর। আগের ভঙ্গিতেই বসে রইল। আরহাম একটু কাশি দিয়ে মাহানুরের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। মাহানুরের এইরকম চুপ থাকা, উদাসীন হয়ে বসে থাকা ভালো লাগছে না আরহামের। মাহানুরকে সে সবসময় হাসি খুশি দেখতে চায়। আরহাম নিজের আঙ্গুল দিয়ে মৃদু টোকা দেয় মাহানুরের মাথায়। মাহানুর বিরক্ত হয়ে বলে, সমস্যা কি আপনার? বেশি কথা বললেও বিরক্ত হন, এখন যখন চুপ করে আছি এখনও বিরক্ত হচ্ছেন। আপনার কি এখন আপোষস হচ্ছে আমাকে বিয়ে করে? অনেক জ্বালাতন করছি আমি। তাহলে ডিভোর্স দিয়ে দিয়েন। আর আসব না আপনার জীবনে। আরহাম বুঝল না মাহানুরের হলোটা কি। মাহানুরের প্রত্যেকটি বাক্য তার মাথার ওপর দিয়ে যায়। নিজেকে শান্ত রেখে বলে, তোমাকে এইরকম চুপচাপ দেখে ভালো লাগছে না। কথা বলো, আমার মাথা খাও। আমার ওই বাচাল মাহানুরকেই লাগবে। মাহানুর কিছু বলল না। জালানার দিকে মুখ ফিরিয়ে নেয়। কিছু মানুষ আছে না যারা অত্যাধিক রেগে গেলে কান্না করে দেয়, মাহানুর তাদের মধ্যেই পড়ে। এখনো অন্যদিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। যেহেতু বোরখা পরেনি তাই আরহামও সেটা লক্ষ্য করে। নির্জন রাস্তার এক কিনারে গাড়ি থামায়। মাহানুরকে জিজ্ঞেস করে, হয়েছে কি, বলবে? কান্না করছো কেন? আমার কিন্তু সহ্য হচ্ছে না তোমার চোখের পানি। এবারও মাহানুরকে চুপ থাকতে দেখে রেগে যায় আরহাম। ভীষণ রেগে যায়। মাহানুরের সিটবেল্ট খুলে তাকে নিজের দিকে ঘুরায়। চোখ খিচে বন্ধ করে রেখেছে মাহানুর। বারবার নাক টানছে। আরহাম ব্যাকুল হয়ে মাহানুরের গালে হাত দিয়ে বলে, দেখো মাহানুর, বলো কি হয়েছে, প্লিজ বলো। মাহানুর চোখ খুলে। মাহানুরের ভেজা আখিজোড়া দেখে বুকে ব্যথা অনুভব করে আরহাম। কাতর হয়ে পড়ে সে। মাহানুর কান্নারত্ব কণ্ঠে বলে, সাজিয়ার সাথে আপনার কি কোনো সম্পর্ক ছিল? যা বলবো বিশ্বাস করবে।
মাহানুর হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আরহাম শান্ত কণ্ঠে বলে, ওকে আমি বোন ছাড়া কিছুই ভাবতাম না। সুনহেরা আপু আমাকে বলেছিল, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। এটার জন্যই এত কান্না। না। তাহলে? মাহানুর চুপ হয়ে যায়। একবার আরহামের দিকে তাকাচ্ছে তো আরেকবার নিচের দিকে। চোখ বন্ধ করে কণ্ঠস্বর খাদে ফেলে বলে, না চাওয়ার সত্ত্বেও আমি দ্বিতীয়বার ভালোবেসে ফেলেছি। আপনার প্রতি আমার জেলাসি ফিল হয়, আপনাকে দেখলে অস্বাভাবিকভাবে বুক লাফায়, আপনি সামনে থাকলে নিজেকে অনেক হাসিখুশি ও সুখী মানুষ মনে হয়। এখন এটা কি সত্যিই ভালোবাসা নাকি অন্য কিছু? আমি কনফিউজড। এখন যখন আপনি চলে যাচ্ছেন ভীষণ কষ্ট হচ্ছে আমার। আরহামের মুখ খুশিতে চকচক হয়ে ওঠে। প্রাপ্তির হাওয়ায় তার সর্বাঙ্গ শীতল করে দেয়। একজন আর্মিও তাহলে কাঁপে, যেমন এখন খুশিতে আরহাম কাঁপছে। মনে এক বাসনা জাগে তার। আজ আর কোনো কিছু ভাবল না, নিজের বাসনা পূরণ করেই ছাড়ল। মাহানুরের ভেজা অধরে নিজের পুরুষলি ওষ্ঠাধর চেপে ধরে। আজ গাড়িতে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে পরিচিত হল মাহানুর খান। রাতে বাসায় পৌঁছায় মাহানুর। আরহাম ব্যস্ত থাকায় বাসার ভিতরে ঢুকে না। হাতে ব্যাগ নিয়ে সদর রুমে প্রবেশ করে। মাহানুরের বড় বাবা আর বাবা সোফায় বসে নিজেদের ব্যবসা নিয়ে আলোচনা করছিল। মাহানুরকে দেখে তারা বসা থেকে উঠে এগিয়ে আসে। মেহরাব খান অবাক হয়ে জিজ্ঞেস করে, মা তোরা না কাল আসতি? মেহরাব, হ্যাঁ বাবা, হঠাৎ কিছু সমস্যার কারণে এখনই ঢাকায় আসতে হলো। মাহানুর, সব ঠিক আছে তো? মেহরাব। তাদের কথোপকথনের মাঝে এক এক করে সকলেই চলে আসে। এলিয়েনের মতো দেখতে থাকে মাহানুরকে। ক্লান্ত ভঙ্গিতে মাহানুর বলে, সব ঠিক আছে, চিন্তায় কোনো বিষয় নেই। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সব বলছি। মাহানুর, হুম জামা। মেহরাব। মাহানুর সোজা তার রুমে চলে আসে। ব্যাগটা কিনারে রেখে কাবাড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুম চলে যায়। শাওয়ার নিয়ে এসে বিছানায় বসে চুক শুকানোর পর নিচে যে ডিনার করে আর সবাইকে সেখানে কি কি করেছে এইসব বলতে থাকে। ভাইয়েরা একটার পর একটা প্রশ্ন করতেই থাকে। তাদের প্রশ্নে যেন শেষ নেই। মাহানুর সবাইকে দেখে মনে মনে বলে, যেখানেই যাই না কেন নিজ ফ্যামিলির সাথে থাকলে যে শান্তি পাওয়া যায় সেটা অন্য জায়গায় পাওয়া অসম্ভব। দেখতে দেখতে 4 মাস চলে যায়। ভালো দিনগুলো একটু জলদি কেটে যায় মাহানুরের মতে। সামনেই মাহানুরের ফাইনাল পরীক্ষা। পড়াশোনার চাপ একটু বেশি। প্রতিরাতে আরহামের সাথে কথা হয় তার। এই 4 মাসের মধ্যে একবারও আসেনি আরহাম। সে বলেছে একবারে বিয়ে করার সময় আসবে। মাহানুরের মনে একটু একটু অভিমান জমেছে আরহামের প্রতি। নতুন নতুন দম্পতিরা কত ঘোরাঘুরি করে, কিন্তু আরহামের কাছে তার জন্য সময় নেই। মাহানুর নিজেই নিজেকে বারে বারে বলে, কেন আর্মি মানুষকে বিয়ে করতে গিয়েছিলাম। এখন রাত 12টা। ফোন নিয়ে আকুপাকু করছে মাহানুর। একবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে তো আরেকবার দেয়ালে লাগানো টিভির দিকে। চোখ বন্ধ করলেই ঘুম আসবে, তাই জেগে থাকার জন্য একটা ইংলিশ অ্যাকশন মুভি দেখছে। তবে এখন তার মুভির প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। পুনরায় ফোনের দিকে তাকাতেই তীব্র আওয়াজ করে বেজে উঠে ফোন। খুশিতে লাফিয়ে উঠে মাহানুর। কল রিসিভ করে বেকনিতে চলে যায়। দোলনায় বসতে বসতে রাগী স্বরে বলে, তো জনাবের কল দেওয়ার সময় হল। আরহাম স্মিত হাসল। সেই হাসির কোনো শব্দ নেই। শান্ত কণ্ঠে বলে, ভীষণ ব্যস্ত ছিলাম। এমনকি খাওয়া দাওয়া করারও সময় পাইনি এখন পর্যন্ত। মাত্রই নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে তোমাকে কল দিলাম। একজন আর্মিকে বিয়ে করা আমার জীবনে সবচেয়ে বড় ভুল। তাই নাকি? তো ডিভোর্স লাগবে। আরহাম শয়তানির ছলে কথাটা বলে। মাহানুর ভরকে যায়।
রুক্ষ কণ্ঠস্বরে আরহামকে ধমকে বলে। আবার এই ডিভোর্সের নাম মুখে নিলে বটগাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখব। বদমাইশ বেটা, আমার জীবনটা শেষ হয়ে যাবে তোমার এই অদ্ভুত কথা শুনতে শুনতে। ভালো কিছু করার নেই, শুনতে হবেই হবে। খেয়েছেন? খাচ্ছি আর কথা বলছি। বদমাইশ লোক, আগে ভদ্রর মতো খান, তারপর আমাকে পুনরায় কল করুন। কল কেটে দিল মাহানুর। বসে বসে হাতের নেইল দেখতে থাকে। একটু ফেসবুক ঢুকে তন্দ্রার মেসেজ চেক করে আসে। কয়েকটা ফানি পোস্ট শেয়ার দেয়। এর মধ্যেই আরহাম পুনরায় কল দেয়। মাহানুর দ্রুত গতিতে রিসিভ করে। আরহাম বলে, জানো কাল আমার এক ফ্রেন্ডের বিয়ে। ও হুম, আমাকে ইনভাইট করেছে, কিন্তু আমি তো যেতে পারবো না। কতক্ষণ রাগারাগি করল। অনেক বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করেছি তাকে। আমাদের বিয়ের অনুষ্ঠান কবে হবে? পরীক্ষা কবে? 1 সপ্তাহ পর। তাহলে 2 কি 3 মাস পর ইনশাআল্লাহ আমাদের বিয়ের অনুষ্ঠান হবে। এখন ছুটি পেলেই হলো। আমি শ্বশুরবাড়ি যেতে চাই। যাবে খুব শীঘ্রই। জামাইয়ের সাথে ঘুরতে চাই অনেক জায়গায়। বেঁচে থাকলে সেটাও পূরণ হবে। আমি 3টা বাচ্চার মা হতে চাই। আর কত অপেক্ষা করব? আরহাম শব্দ করে হেসে দিল। যে মেয়ে স্বামী একটু কিস করাই অজ্ঞান হয়ে যায়, সেই মেয়ে নাকি 3টা বাচ্চার মা হবে? আরহাম ঠাট্টার স্বরে বলে, 3টা বাচ্চার মা হবে? গাড়ির কথা মনে আছে মিসেস? ভাই, সেদিনের কথা তুলবেন না। হঠাৎ এমন করাই আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। আমার প্রথম কিস ছিল। আমারও প্রথম। সুনহেরা আপুর বেবিকে দেখেছেন? হ্যাঁ, ভিডিও কলে দেখলাম। আমি তো কাল বিকেলে গিয়েছিলাম দেখতে। কি ছোট বাচ্চা, একদম বিড়ালের বাচ্চার মতো। 1 সপ্তাহে বাচ্চা আর কত বড় হবে? আমি সেটা বলছি না, গোড়ার ডিম। অনেক বছর পর বাচ্চা দেখেছি না, তাই একটু আবেগী হয়ে গিয়েছিলাম। কয় বছর পর নিজেরও দেখবে। আরহামের কথায় চুপ হয়ে গেল মাহানুর। লজ্জারা ঘিরে ধরে তাকে। ঠোঁটে ঠোঁটে কামড়ে লাজ কমানোর চেষ্টা করল। ওই পাশে আরহামও মাহানুরের অবস্থা বুঝতে পারে। কি শরমে লাল হয়ে যাচ্ছ নাকি? শরম পাবো কেন? তাই শুনো, পড়াশোনা ঠিক মতো করো। ভালো একটা ফলাফল পেতে হবে কিন্তু। হ্যাঁ, চেষ্টা করব। তারপর কি মাস্টার কমপ্লিট করতে চাও? অবস্থা বুঝে ভেবে দেখব। তবে আমার সংসারই করার ইচ্ছে। ঠিক আছে। আমাকে ফিল্মি স্টাইলে প্রপোজ কবে করছেন? তুমি একমাত্র ব্যক্তি যে কিনা সেধে প্রপোজ চাচ্ছে। তো কি করব? আপনি ভালোবাসেন আমাকে? আগে তোমার মুখ থেকে শুনতে চাই। মাহানুর চুপ হয়ে গেল। শরমে আর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আরহাম নিজ থেকেই জিজ্ঞেস করে, তবে ভালোবাসো কি? বাসি। কতটুকু? যতটুকু বাসলে একজন মানুষকে নিজের করে পাওয়ার ইচ্ছে জাগে। বাহ, তার ছেঁড়া মাহানুরও দেখি সুন্দরভাবে কথা বলতে পারে। আরহামের এই একটা কথাই যথেষ্ট ছিল মাহানুরের সুন্দর মেজাজকে বিগড়ে দেওয়ার। অত্যাধিক রেগে মাহানুর বলে, ওই বেটা, তুই ফোন রাখো। কোনো কথা নাই তোর সাথে। আচ্ছা সরি, তো এত রেগে যাও কেন? কি তুই মুই বলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে? আমি এমনই। আচ্ছা সরি, রাখি তাহলে এখন। হুম। ভালোবাসি মাহানুর। মাহানুর প্রতিউত্তরে কিছু বলল না। মুচকি হেসে কল কেটে দেয়। একা একাই কিছুক্ষণ হেসে ঘুমের দেশে পাড়ি জমায়। পরীক্ষা শুরু হয় মাহানুরের। 4 বেস্ট ফ্রেন্ডের 4 রুমে সিট পড়েছে। জানপরাণ দিয়ে ভালো করার চেষ্টা করছে মাহানুর। রাত 1টা পর্যন্ত পড়াশোনা করে। আরহাম 1 সপ্তাহ পর পর কল দেয়। পরীক্ষা যেন শুধু মাহানুরের একার নয়, খান বাড়ির সকলের।
সকালে বাড়ির সকলে মিলে মাহানুরকে পরীক্ষার হলে দিয়ে আসে। আবার পরীক্ষা শেষ হলে নিয়ে আসে। এত মানুষ দেখে আশেপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহানুরের সেদিন ভ্রুক্ষেপ নেই। সে লাকি। তাই তো এইরকম একটা পরিবারের পেয়েছে। আজ শেষ পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হলো মাহানুর। মাঠেই দাঁড়িয়ে আছে তন্দ্রারা। আজ যেহেতু শেষ পরীক্ষা তাই মাহানুর বাসার কাউকে আসতে নিষেধ করেছে। মাহানুর এগিয়ে যায় তাদের দিকে, ক্লান্ত ভঙ্গিতে বলে, অবশেষে 4 বছরের সাধনা শেষ হলো ভাই। মাহানুর, এবার এক এক করে সবার বিয়ার পালা। তন্দ্রা, প্রথমেই আমাগো মাহানুর, তারপর তোর পালা। ইয়াসিন, আমি বিয়া করমু না। মাহানুরের তো বিয়া হইছেই, খালি ফাংশন করব। তন্দ্রা, ওই একই তো। ইয়াসিন, চল আজ অনেক ঘুরব। মাহানুর, পুরা এলাকার ভাইজ্জা খামু। ইয়াসিন, মাহানুর আহাম্মক বনে গেল ইয়াসিনের কথা শুনে। বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, কি কইরা খাবি? মাহানুর, আরে বললাম পুরা এলাকার ঘুরুম। ইয়াসিন, সন্ধ্যার একটু আগে বাসায় আসে মাহানুর। ড্রয়িং রুমে আরহামের মা বাবা ও নিজের পুরো পরিবারকে বসে থাকতে দেখে চমকে যায়। ভদ্রমেয়ের মতো সালাম দেয় শ্বশুর শাশুড়িকে। জিয়া উঠে মাহানুরকে জড়িয়ে ধরে। মাহানুরের গালে হাত দিয়ে বলে, পরীক্ষার চাপে আমার মেয়ের চকচকে চেহারা মলিন হয়ে গিয়েছে। জিয়া। মাহানুর হালকা হাসল, জিয়াকে ধরে জিজ্ঞেস করে, মা ভালো আছেন আপনারা? হ্যাঁ মা। তুমি যাও, ফ্রেশ হয়ে তারপর এসো। জি ঠিক আছে। মাহানুর ওপরে যেতে যেতে চোখে ইশারায় আয়াসকে ওপরে আসতে বলে। রুমে ঢুকার পরপরই আয়াস উপস্থিত হয়। মাহানুর তাড়াহুড়ো করে জিজ্ঞেস করে, কিরে আমার শাশুড়ি শ্বশুর কেন এসেছে? বিয়ের তারিখ ফিক্স করতে। খুশিতে আত্মহারা হয়ে যায় মাহানুর। আজই পরীক্ষা শেষ হলো, আজই বিয়ের ডেট ফিক্স হবে। মাহানুর খুশিতে আয়াসের হাত ধরে ওকে ঘুরাতে লাগল। বেচারা আয়াস হতবাক হয়ে যায়। মাহানুরকে দাঁড় করিয়ে বলে, ভাই মাথা ঘুরিয়ে পড়ে যামু আমি। পাগল ছেড়ি। আরহাম তো এখনো আসেনি। তাহলে কার সাথে আমাকে আবার বিয়ে দেবে? বুদ্ধু, আরহাম ভাই নিজেই বলেছে সে 2-3 দিনের মধ্যে আসবে, তাই দ্রুত সব করতে বলেছে। ও ও আচ্ছা। মাহানুর আর নিচে গেল না। তার ভীষণ শরম করছিল। ড্রয়িং রুমে সবাই বিয়ের বিষয়ে আলোচনা করছে। সব দিক বিবেচনা করে আজ থেকে 6 দিন পর বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। মেহরাব বলে, যেহেতু 2 ছেলেমেয়ের ইচ্ছে বিয়ের অনুষ্ঠান বাসায় হবে, তাহলে এটাই রইল। মেহরাব, হ্যাঁ ভাইজান, আমরাও বাসায় করব। জিয়া। মেহরাব খান হালকা হেসে হামজা খানকে ইশারায় কিছু একটা বুঝাতে চাচ্ছে, কিন্তু হামজা খান বুঝতে ব্যর্থ হচ্ছে। বিরক্ত হয়ে মেহরাব খান নিজেই বলে, ভাবি, আমাদের একটা মাত্র মেয়ে। আমরা চাই একদম পরিপূর্ণভাবে তাকে অন্যের বাসায় পাঠাতে। মেহরাব, শুনেন ভাই, আমরা কিন্তু বউ নেব না, মেয়ে নেব আমাদের বাসায়। আপনারা নিজেদের আদরের মেয়ে দিচ্ছেন, এটাই আমাদের জন্য অনেক, এর বাদে আমাদের কিছু লাগবে। জিয়া। হাজেরার মন ভরে যায় জিয়ার কথা শুনে। বড় একটি হাসি দিয়ে বলে, আমার মাহানুর আসলেই ভাগ্যবান, তাই তো আপনার মতো একজন শ্বশুর হিসেবে মা পেয়েছে। হাজেরা, কিন্তু ভাবি। মেহরাব, কোনো কিন্তু নয় ভাই। আরহামও তার শ্বশুর বাড়ি থেকে কিছু নেবে না। যদি আপনি নিজের মেয়েকে একান্ত কিছু দিতে চান তাহলে সেটা অন্য বিষয়। জিয়া। হ্যাঁ মেহরাব ভাই, জিয়া ঠিক বলছে। জাহিদ চৌধুরী। মেহরাব খান খুশি হয়ে ছল ছল নয়নে বড় ভাইয়ের দিকে তাকায়। তার মুখেও বড় একটি হাসি। মেহরাব তাহলে বাবা হিসেবে নিজের মেয়েকে একটি যোগ্য পরিবারের কাছে তুলে দিয়েছে। খুশিতে প্রফুল্ল হয়ে বলে, অনেক ধন্যবাদ ভাই। মেহরাব,
এখন আর ভাই ভাবি চলবে না, শুধুই বেআইন। রামিসা। সবাই একত্রে হেসে দেয় রামিসার কথা শুনে। মাহানুর দুতলার বারান্দা দাঁড়িয়ে এতক্ষণ সবই দেখছিল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার। এতদিন তো সে ভাবেইনি যে তাকে অন্যের বাড়িতে চলে যেতে হবে। আজ যখন তার বাবার ছল ছল আখিজোড়া দেখল তখন বুকে পীড়া অনুভব করে মাহানুর। একদিকে নিজের ভালোবাসার মানুষটিকে চিরকালের জন্য পেয়ে যাবে, অন্যদিকে পুরনো ভালোবাসার মানুষদের ছেড়ে চলে যেতে হবে। ভয়ঙ্কর এক পরিস্থিতি। একমাত্র মেয়েরাই অনুভব করে এই বেদনা। এলার্ম বাজতেই ঘুম ভেঙে যায় মাহানুরের। প্রতিদিনের মতো আড়মোড়া দিয়ে বিছানা থেকে নেমে পড়ে জালানার পর্দা সরিয়ে ওয়াশরুম চলে যায়। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো উঁচু করে ঝুঁটি করে নেয়। মুখে একটু পাউডার আর ঠোঁটে লিপ বাম লাগিয়ে নেয়। ফোন চার্জে দিয়ে দরজা খুলে বাহিরে বেরিয়ে যায়। বারান্দা থেকে নিচে তাকাতেই দেখে বাড়ির সকলেই ভীষণ ব্যস্ত। বিয়ের আমেজ যেন পুরো বাড়িতে ছড়াছড়ি। কাল বাদে পরশু মাহানুরের হলুদ, তাই বাড়ির সকলেই নিজেদের কাজে ব্যস্ত। হামজা খান সবাইকে যার যার কাজ ভাগ করে দিয়েছে। এই যেমন আয়াশকে দিয়েছে ডেকোরেশন, লাইটিং, গান বাজনার ব্যবস্থা করার কাজ। আশিনকে দিয়েছে বাবুর্চিদের সাথে থাকার কাজ। স্বামী, সাদি, আবির এই তিনজনকে দেওয়া হয়েছে বাড়ি সাজানোর কাজ। বাড়ির কর্ত্রীদের কাজ হল বাসায় রান্না করা, মেহমান আসবে তাদের ঠিকভাবে আপ্যায়ন করা আর মাহানুরের সাথে থাকা। করিম খানকে বিয়ের সম্পূর্ণ বাজার করার দায়িত্ব দেওয়া হয়েছে। মাহানুরের মেজো চাঁচু কাজে আটকে পড়ায় কানাডা থেকে আসতে পারবে না। ভীষণ মন খারাপ তার। রইল মেহরাব আর হামজা খান। তাদের কাজ সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা সেটা যাচাই করা। মাহানুর ড্রয়িং রুমে এসে ভ্রু কুচকায়। বড় বড় সাইজের বক্স রাখা ড্রয়িং রুমে। আয়াশ আর সাদি মিলে সেগুলো খুলছে। মাহানুর ওদের দিকে এগিয়ে যায়। এই বক্সগুলোতে কি আছে ভাই? মাহানুর। নেই নাবেলি দুলহান উঠো গাই। সাদি। মাহানুর সাদির শয়তানি করা দেখে মুখ ভেঙচি দেয়। সাদির মাথায় একটা চর মেরে বলে, বল না কি আছে এটায়? মাহানুর। লাইট আছে। আয়াশ। ও। মাহানুর। রামিসা মাহানুরকে দেখে তারা দিয়ে বলে, নূর দ্রুত নাস্তা করে নে, মার্কেটে যাবি না আবার? রামিসা। জি মেজো চাচি। মাহানুর। নাস্তা করতে ডাইনিং টেবিলে বসে পড়ে মাহানুর। লুৎফা এগিয়ে এসে মাহানুরকে খাবার বেড়ে দেয়। গতকাল আরহাম ঢাকায় এসেছে। আজ বিয়ে মার্কেটিং করতে যাবে তারা দুইজন। আরহানের দেরিতে আসার কারণে মার্কেটিং করতে করতে একটু দেরি হয়ে গেল। মাহানুর খাচ্ছে আর সবাইকে দেখছে। ছোট ফায়াজও কি ব্যস্ত। বড় ভাইদের সাথে মিলে লাইটগুলো বের করছে। খাওয়া শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায় মাহানুর। তখনই হামজা খান বাহির থেকে বাড়ির ভিতরে ঢুকে মাহানুরের সামনে এসে বলে, আম্মা নাস্তা করেছ? হ্যাঁ বড় বাবা। বেশ। আরহাম বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে, তোমাকে দ্রুত যেতে বলেছে। সে ভিতরে আসবে না। বললাম আসতে, কিন্তু আরহাম বলে বিয়ে আগে আর আসছে না বাড়ির ভিতর। মাহানুর ক্রুটি হাসল আরহামের বলা উক্তিটি শুনে। রুমে গিয়ে বোরখা পরে তৈরি হয়ে আসে। সবাইকে বলে বেরিয়ে পড়ে আঙিনায়। এখানেও কাজ চলছে। কিছু লোক বাস দিয়ে ডেকোরেশন করছে। পার্কিং এরিয়ার দিকে তাকাতেই মাহানুর আরহামকে দেখতে পায়। এত মাস পর সরাসরি আরহামকে দেখে পলক না ফেলে তাকিয়েই থাকে। আরহামও সানগ্লাসে ভিতর দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাহানুর সামনে এসে সালাম দেয় আরহাম। আরহামও মুচকি হেসে সালামের উত্তর দেয়। গাড়ির দরজা খুলে ভিতরে বসে পড়ে মাহানুর। তাই আরহামও সময় ব্যয় না করে বসে পড়ে। গাড়ি চলছে কয়েক মিনিট ধরে।
ফোনে এত এত কথা বললেও সরাসরি এত মাস পর দুইজনকে দেখে একদম নিশ্চুপ। মাহানুর কয়েকবার চেষ্টা করেছিল কিছু বলতে, কিন্তু লজ্জারা তাকে একদম আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছে। নিজের এইরকম আচরণ দেখে মাহানুর নিজেই অবাক। একসময় শরম লজ্জা তার ধারের কাছেও ঘেঁষত না, আর এখন অকারণেই শরম পাচ্ছে। আরহাম লুকিং গ্লাসের মাহানুরকেই দেখছে। হালকা কেশে গলা ঠিক করে নেয়, গম্ভীর কণ্ঠে বলে, বাসার সবাই ভালো আছে? হুম। তুমি? ভালো আছি। আপনি ভালো আছেন? আরহাম বিরক্তিকর দৃষ্টিতে মাহানুরের পানে তাকায়, চোখ থেকে সানগ্লাস নামিয়ে বলে, এবার তো আপনির জায়গায় তুমি বলো। আপনিই ভালো। হুম, আর রাগ উঠলে তুই আরো ভালো। আসলেই ভাই। এই শুনো, এই কথায় কথায় তোমার যে ভাই বলার অভ্যাস আছে এটা বাদ দেও, না হলে ফিউচারে দেখা যাবে আমাদের ছেলে মেয়ে কনফিউজ হয়ে যাবে। আমাকে বাবা বলবে নাকি মামা? মাহানুর শব্দ করে হেসে দেয় আরহামের কথা শুনে। নিজের হাসি সংবরণ করে আরহামের উদ্দেশ্যে বলে, আমি তাহলে আরো বেশি করে বলবো। কাউকে রাগাতে আমার ভীষণ মজা লাগে। ইটস নট ফানি ওকে। হয়েছে ইংলিশের বংশধর। এখন বলুন, ড্রেসে থিম কি সেম সেম হবে নাকি? অবশ্যই। বলো তুমি কোনোদিন কোন রঙের ড্রেস পরতে চাও? মাহানুর কিছুক্ষণ চুপ হয়ে থাকল, কিছু একটা ভেবে শান্ত স্বরে বলে, আমি আমার বিয়েতে নিজের নয় আমার স্বামীর পছন্দের সকল জিনিস পরতে চাই। আরহাম অবাক হয়ে মাহানুরকে দেখছে। এই মেয়েই কি তার বিবাহিত স্ত্রী? না মানে কয়েক মাস আগে তো এমন মাটির মানুষ ছিল না। আরহাম ইমপ্রেস হয়ে বলে, আমার পছন্দের সব কিছু পরবে। হ্যাঁ, সব কিছু। আরে ভাই হো, সব কিছু। মাহানুরের ভরকে যাওয়া দেখে হাসে আরহাম। না, দুনিয়া এদিক থেকে ওই দিক হয়ে যাবে কিন্তু তার ওয়াইফ পরিবর্তন হবে না। মার্কেটে এসে আরহাম মাহানুরকে নিয়ে প্রথমে শাড়ির দোকানে ঢুকে। অনেকগুলো শাড়ি দেখে তিনটা পছন্দ হয় তার। তিনটাই কিনে ফেলে মাহানুরের জন্য। তারপর শাড়ি থেকে শুরু করে মেয়েদের যাবতীয় কসমেটিক্স, জুতো, কয়েকটা থ্রি পিস, গোল ফ্রক, হেজাব কিনে দেয় মাহানুরকে। এতগুলো ব্যাগ তারা দুইজন মিলে ধরতে পারছিল না, তাই ব্যাগগুলো নিয়ে গাড়ির ভিতরে রেখে দিয়ে পুনরায় তারা মার্কেটে যায়। এখন আরহাম নিজের জন্য কেনাকাটা করছে। জীবনে একবার বিয়ে করবে, তাই কৃপণতা দেখাতে চাচ্ছে না আরহাম। আর এত টাকা বেতন পায় সেগুলো কার জন্য? তাদের নিজেদের জন্যই তো। তাই ইচ্ছে মতো মার্কেটিং করে। মাহানুর একবার বলেছিল বাড়তি টাকা খরচ করতে না। আরহাম হয়তো মাহানুরের সেই বাক্যটা শুনতে পায়নি। মার্কেটিং শেষ হলে দুইজন একটি রেস্টুরেন্টে আসে। খাবার অর্ডার দিয়ে আরহাম শান্ত ভঙ্গিতে বসে। মাহানুর আশেপাশে চোখ বুলাচ্ছে। আরহাম টেবিলের ওপরে ঝুঁকে মাহানুরের হাত নিজের হাতের মুঠোয় পুরে নেয়। হঠাৎ আরহামের শীতল হাতের ছোঁয়া পেয়ে মাহানুর নজর নিচে নামিয়ে ফেলে। আরহাম দুষ্ট কণ্ঠস্বরে আস্তে আস্তে বলে, সুন্দরী হোটেল রুমে যাবে নাকি? মাহানুর বুঝল আরহাম মজা করছে, তাই মাহানুরও চাপা কণ্ঠে বলে, হোটেল রুম কেন? কোনো সুন্দর রিসোর্টে চলুন, একবারে হনিমুন ট্রিপ হয়ে যাবে স্বামী মহাশয়। বাহ, আমার বউ তো দেখছি আমার থেকেও ফাস্ট। একদম। আর মাত্র 3 দিনের অপেক্ষা। তোমাকে সম্পূর্ণ নিজের করে নেই, তারপরের দিনই হনিমুন ট্রিপে চলে যাব। চলবে। বিয়ের পরের দিনই নতুন বউ কোথায় যায়? না, যায় না। তবে তুমি যাবে। কারণ আমি মাত্র 1 মাসের ছুটি নিয়ে এসেছি। আবার হঠাৎ কবে চলে যেতে হয় কে জানে। তাই বিয়ের পরের দিনই আমরা হনিমুনে চলে যাব। হঠাৎই মাহানুরের মুখে অন্ধকার নেমে আসে। মুখ ছোট হয়ে যায় তার। মলিন কণ্ঠস্বরে বলে, না, কোথায়ও যাব না আমি। সেই সময়টুকু আমরা একান্তই নিজেদের বাসায় স্পেন্ড করব। কেন?
মাত্র 1 মাস থাকবেন। এত কম ছুটি কেন নিয়ে এসেছে? ভেবেছিলাম বিয়ের পর অন্তত কয়েক মাস আপনাকে নিজের কাছে পাব। কিন্তু এখন বেশি ছুটি তারা দেবে না, আমার কি করার? আমি আপনার সাথে চট্টগ্রাম চলে যাব। কি বলছো তুমি? বিয়ের পর শ্বশুরবাড়ি থাকবে, বাবার বাড়ি বেড়াবে। আমিও তো কয়েক মাস পর পর আসব। না, আমাকে সাথে নিয়ে যাবেন আপনি? সেখানে গিয়ে কোথায় থাকবে? একটা বাসা ভাড়া নিয়ে দেবেন তাহলেই হবে। সেখানে থাকলে আপনিও কয়দিন পর পরই আমাকে দেখতে পারবেন। তুমি সবকিছু যতটা সহজ মনে করো ততটা সহজ নয়। হ্যাঁ, আমি জানি ততটা সহজ নয়। আচ্ছা, 1 মাস আগে থাকব। যদি কোনো প্রবলেম হয় তাহলে ঢাকায় এসে পড়ব আমি। দেখি আমি। কাল পরশু আর দেখা হবে না। না, একবারে বাসরঘরে দেখা হবে। মুখ ভেঙচি দেয় মাহানুর। চোখ ছোট ছোট করে কপাল কুঁচকে বলে, আপনি আসলেই অসভ্য হয়ে গিয়েছে। বিয়ে দিনও বলতে পারতেন। আর কত সভ্য চাও? মাহানুর প্রতিউত্তরে কিছু বলল না। চোখ গরম করে আরহামের দিকে তাকায়। আরহাম সেই চাহনি পরোক্ষ করে হাসে। এতক্ষণের মধ্যে তাদের অর্ডার দেওয়া খাবার এসে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। আজ মাহানুরের হলুদ। এক এক করে মেহমানরা আসছে। বাড়িতে জমজমাট আয়োজন চলছে। কর্তীরা রান্নাবান্নায় ব্যস্ত। বাচ্চা পোলাপানরা খেলছে, চিল্লাচিল্লি করছে। মাহানুর তার রুমে বসে আছে গোমরা মুখ করে। পাশেই তন্দ্রা আর তার 2 চাচি দাঁড়িয়ে আছে। মাহানুর জেদ করছে সে পার্লারে সাজবে না। তন্দ্রা তাকে এতবার বুঝালো তবুও সে নিজের জেদ নিয়েই বসে আছে। অবশেষে অনেক কষ্টে তার 2 চাচি মিলে রাজি করায়। কিছুক্ষণ পর পার্লারের মেয়েরা আসবে। তন্দ্রা তারা দিয়ে মাহানুরকে ওয়াশরুমে পাঠায় ফ্রেশ হতে। অন্যদিকে আরহামদের বাড়িতেও বিয়ের কাজকর্ম চলছে। আরহাম জামাই মানুষ, সে নিজেই ব্যস্ত। এক এক করে তাদের সকল আত্মীয়স্বজন চলে আসছে। জিয়া সবাইকে আপ্যায়ন করছে। হাসি মুখে কথা বলছে। তার মুখ থেকে হাসি যেন আজ সরছেই না। নিজের পছন্দের মেয়েকে ছেলের বউ করে আনছে, এর থেকে সুখের আর কিছু আছে? সন্ধ্যার পর থেকেই খান বাড়িতে কৃত্রিম রংবেরঙের লাইট জ্বলে উঠে। পুরো বাড়ি আজ সাদা নীল রঙের লাইটে সজ্জিত। কিছুক্ষণ আগেই পার্লারের মেয়েরা মাহানুরকে তৈরি করে দিয়ে গিয়েছে। মাহানুরের সাথে তন্দ্রা, ইফতিও সেজেছে। হাজেরা মাহানুরকে দেখতে তার রুমে প্রবেশ করে। মুগ্ধ ভরা দৃষ্টিতে সামনে বসিত মাহানুরের পানে চোখ রাখে। হলুদ লাল সংমিশ্রণের লেহেঙ্গা পরেছে মাহানুর। তাজা গোলাপ ফুলের গহনা পরেছে। এ যেন কোনো গোলাপ রানী। মাহানুরের গালে হাত দিয়ে বলে, মাশা আল্লাহ, আমার মেয়েকে একদম পরীর মতো লাগছে। হাজেরা। মাহানুর মুচকি হাসে। মাহানুরের নানার বাড়ির কেউ তাকে পছন্দ করে না। তারা মনে করে মাহানুরের জন্যই তারা নিজের মেয়েকে হারিয়েছে। সেই কারণেই মাহানুরের বিয়েতে কেউই আসেনি। এতে মাহানুরেরও মাথা ব্যথা নেই। লুৎফা বলে, আমাদের মেয়ে তো এমনই সুন্দর। লুৎফা, একদম ঠিক বলেছ ছোট চাচি। তন্দ্রা, এই তন্দ্রা, তারপর কিন্তু আমার তোমার বিয়ে খেতে চাই। রামিসা, বাবারে। তন্দ্রা, তন্দ্রা আছে, ইফতি আছে, সবার বিয়ে খাবো আমরা। হাজেরা, ইয়াসিন আর সিয়াম এসেছে না? মাহানুর, হ্যাঁ নিচে আছে। আজ নাকি ওরা পাগলা ডান্স দেবে। তন্দ্রা, ওদের নাচিয়েই ছাড়বো আজ। মাহানুর। সবার কথার মাঝেই রুমে ঢুকে মাহানুরের ভাই ও বন্ধুরা। ইয়াসিন মহিলাদের উদ্দেশ্য করে বলে, লেডিস টাইম শেষ, এবার বয়েজ টাইম। আমরা ছবি তুলব ব্রাইডের সাথে। ইয়াসিন, প্রতিবন্ধী, এখানে কেন ছবি তুলবি? স্টেজে গিয়ে তুল। তন্দ্রা, এখানে একটা তুলে নেই। ইয়াসিন, মুহূর্তেই ছেলে দিয়ে ভরে যায় পুরো রুম। রুমে উপস্থিত মহিলারা হেসে দূরে সরে যায়।
সিয়ামের হাতে ক্যামেরা। সবাই মাহানুরকে ঘিরে বসে পড়ে, আবার কেউ কেউ দাঁড়িয়ে আছে। আয়াস শয়তানি করে বলে, একদম পেতনির মতো লাগছে। আয়াস, তোকে তো হিরঞ্চি লাগছে। মাহানুর, বেচারা আরহাম ভাই, পুরো জীবনটাই তার নষ্ট হয়ে যাবে এই চুড়েলকে বিয়ে করে। ইয়াসিন, আমি চুড়েল? মাহানুর, মম। আয়াস, তোদের বউ চুড়েল? যা, কাল একবারের জন্য চলে যাব, আর আসবো না তো এই বাসায়। দেখুম নে তখন কার সাথে শয়তানি করিস, কে তোর বাদরামির সাথী হয়। মাহানুর। আয়াসের হাসি হাসি মুখটা চুপসে যায়। শুধু আয়াসের না, মাহানুরের সব ভাই বন্ধুরাই উদাসীন হয়ে যায়। আয়াস জড়িয়ে ধরে বোনকে। আয়াসের দেখাদেখি আসিনো মাহানুর আর আয়াসকে আঁকড়ে ধরে। মাহানুরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তেই তন্দ্রা চেঁচিয়ে বলে, একদম কান্না করবি না। এত টাকা দিয়ে মেকআপ করিয়েছে নষ্ট করে দেওয়ার জন্য নাকি? ভাইয়ারা, আপনারা শুধু শুধু ইমোশনাল হয়েন না। কালকের জন্য চোখের পানি বাঁচিয়ে রাখুন। তন্দ্রার কথায় সকলেই হেসে দেয়। তারপর সবাই মিলে ছবি তুলে। ছবি তোলার ফাঁকে ফাঁকে হাসাহাসি তো আছেই। অতঃপর ছবি তোলার পর্ব শেষ। এখন মাহানুরকে স্টেজে নিয়ে যাওয়া হবে। মাহানুরের কথা মতো তার 6 ভাই মিলে তাকে নিয়ে যায়। আয়াস আর তন্দ্রা ধরে ধরে মাহানুরকে স্টেজে বসিয়ে দেয়। আয়াস নিচে বসে মাহানুরের লেহেঙ্গা ঠিক করে দেয়। হলুদ ছোঁয়াতে সর্বপ্রথম স্টেজে উঠে হামজা খান। মাহানুরের ললাটে আদরের ছোঁয়া বসিয়ে দেয়। একটু হলুদ নিয়ে মাহানুরের হাতে দিয়ে দেয়। তারপর আসে মেহরাব খান। খুশিতে চকচক করছে তার মুখ। মাহানুরের 2 হাত নিজের হাতে নিয়ে বলে, মা, খুশি তো তুই? হ্যাঁ বাবা, অনেক খুশি আমি। এতেই যে আমার শান্তি মা। বড়দের ও আত্মীয় স্বজনদের হলুদ দেওয়া শেষ। এখন ছোটদের পালা। উঁচু আওয়াজে গান বাজছে। সিয়াম, ইয়াসিন, তন্দ্রা গানের তালে তালে নাচতে নাচতে স্টেজে উঠে। মাহানুর তাদের নাচ দেখে হাসতে হাসতে শেষ। দুষ্ট হাসি দিয়ে তারা মাহানুরের পাশে বসে পড়ে। ইয়াসিন মুঠি করে হলুদ নিয়ে আচমকা মাহানুরের পুরো মুখে লেপটে দেয়। হঠাৎ আক্রমণে মাহানুর ভরকে যায়। কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই আবার তন্দ্রা হলুদ মাখিয়ে দেয়। মাহানুর কাদো কাদো মুখ করে বলে, আমাকে হলুদ ভূত বানিয়ে দিল রে। তোদের তিনটারে আমি ছাড়ুম না, কুত্তার দল। মাহানুর, ছি মাহানুর, নিজের বিয়ের সময়ও গালি দিচ্ছিস। সিয়াম, চোপ শালা। মাহানুর। তাদের কথার মাঝে হঠাৎই আয়াস চেঁচিয়ে বলে, ভাই তোরাই তো পুরো মাখিয়ে দিলি, এখন আমরা কি করব? আয়াস, ভাই আইয়া পরও সুযোগ আছে। ইয়াসিন। আয়াসও তাদের সাথে তাল মিলিয়ে স্টেজে উঠে যায়। বাকিগুলো পিছিয়ে থাকবে নাকি? তাই সাদি, আবির, সামি, আশিনও উঠে পড়ে। অনেক বড় করে স্টেজ বানানো হয়েছে। কিন্তু এখন এত মানুষের জন্য স্টেজটা ছোট হয়ে যায়। আয়াসও হলুদের ভরিয়ে দেয় মাহানুরের মুখ। এখন মাহানুরের মুখে মেকআপের ছিটফোঁটাও দেখা যাচ্ছে না। আয়াস মুচকি হেসে তন্দ্রার গালেও একটু হলুদ লাগিয়ে দেয়। ধীরে ধীরে বলে, ব্রাইডের গায়ের হলুদ অবিবাহিত মেয়েদের লাগলে তাদের জলদি বিয়ে হয়ে যায়। শরমে লাল হয়ে গেল তন্দ্রা। পছন্দের মানুষের প্রত্যেকটি কথাই পছন্দের হয়। তন্দ্রাও শয়তানি করে আয়াসের গালে হলুদ লাগিয়ে দেয়। আর কি শুরু হয়ে যায় হলুদ মাখামাখি করা। সবাই একে অপরকে লাগিয়ে দিচ্ছে। তার সাথে নাচগান তো আছেই। অনেক হাসিখুশি আর মজার মধ্য দিয়ে মাহানুরের হলুদের ফাংশন শেষ হয়। রাতে মাহানুরের রুমে মাহানুরের চুল খুলে দিচ্ছে তন্দ্রা। এখন রাত 3টা। পুরো বাড়ি নিশ্চুপ। সবাই নিদ্রায় তলিয়ে আছে। অনুষ্ঠান শেষে হাজেরা এসে মাহানুরকে খাইয়ে দিয়ে গিয়েছে। মাহানুর তাকে জোর করে ঘুমাতে পাঠায়। কাল সারাদিন তাদের অনেক কাজ আছে, এখন যদি না ঘুমায় তাহলে অসুস্থ হয়ে পড়বে। মাহানুরের জোরাজোরিতে বাধ্য হয়ে হাজেরা চলে গিয়েছে। মাহানুর ফোন টিপতে টিপতে বলে,
কতদিন ধরে চলছে এইসব? মাহানুরের কথার আগামাথা কিছুই বুঝে না তন্দ্রা। তাই অবুঝের মতো জিজ্ঞেস করে, কি আয়াস ভাইকে পছন্দ করিস? তন্দ্রা নিশ্চুপ হয়ে যায়। শরম আঁকড়ে ধরে তাকে। নিচু স্বরে বলে, অনেক বছর আগের থেকেই। আমাকে বলিসনি কেন? ভয় বলতে পারিনি। ভয়ের কি আবাল? ভাইয়া জানে তুই তাকে পছন্দ করিস। হয়তো না। বলিসনি নিজের মনের কথা। না, সাহস হয়ে উঠেনি। ভাইয়ার মনেও হয়তো তোর জন্য ফিলিংস আছে। না, হয়তো নেই। আমার বিয়েটা হয়ে নেক, তারপর আমি নিজ দায়িত্বে তোর লাইফ সেটেল করছি। আমি একদম সরাসরি ভাইয়াকে জিজ্ঞেস করুম। না ভাই, আমার শরম করে। তোকে বলতে বলেছি নাকি? ঈশ্বস, কত মজা হবে, তুই আমার ভাবি হবি। গোড়ার ডিম, আমার দুইটা বোন থাকলে আমি তাদের সাথে ইয়াসিন আর সিয়ামের বিয়ে দিয়ে দিতাম। হো, সবার ঘটক তুইই হতি। শব্দ করে হেসে দেয় মাহানুর। সাথে তন্দ্রাও হাসতে থাকে। মাহানুরকে অবাক করে দিয়ে তন্দ্রা সহসা মাহানুরকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহানুরও একদম নিজের সাথে আঁকড়ে ধরে। তন্দ্রা বলে, আমার জীবনের অন্যতম সুন্দর একটি অধ্যায় তুই। আম্মুর পর তুই আমার ভীষণ আপন একজন। বাবা মারা যাওয়ার পর এক কালো ছায়ায় ঘেরে ধরে আমাকে। সেই কালো ছায়ার থেকে 6 বছর আগে তুই আমাকে বের করেছিস। আমার অভিশপ্ত জীবনটা আনন্দে ভরে দিয়েছিস। আমি কখনোই তোকে ফ্রেন্ড ভাবি না। তুই আমার বোন। আই লাভ ইউ দোস্ত। ভাই, তুই কি লেসবিয়ান হয়ে গিয়েছিস? মেয়েকে মেয়ে হয়ে লাভ ইউ বলছিস? তন্দ্রা রাগ দেখিয়ে মাহানুরের পিঠে একটা কিল দেয়। মাহানুর হাসতে হাসতে বলে, লাভ ইউ টু এন্ড সো মাচ বনু। যা, তোর জিজুর আগে তোকেই প্রপোজ করে দিলাম। কোমরে হাত দিয়ে বিছানার সামনে দাঁড়িয়ে আছে তন্দ্রা। চোখ মুখে তার বিরক্তি। সকাল 10টা বাজে এখন। মাহানুর ঘুম থেকে উঠছে না। তন্দ্রা এতবার ডাকছে, সেদিকে তার খবরই নেই। কিছুক্ষণ পর পার্লারে যাবে ফেসিয়াল করাতে। কিন্তু এই মেয়ে তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তন্দ্রা এবার রেগে মাহানুরকে ঝাঁকিয়ে বলে, দোস্ত উঠো, দেখ অনেক বেলা হয়ে যাচ্ছে। কুত্তা ছেড়ি, তুই কি বিয়ে করবি না? করুম না, যা। আমাকে ঘুমাতে দে। উঠো অলস মেয়ে। যা তো, কালকে বিয়ে করুম। কালকে সবাইরে আসতে বলিস। তন্দ্রা মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে। তন্দ্রার এইরকম চিৎকার চেঁচামেচি শুনে রুমে প্রবেশ করে হাজেরা আর লুৎফা। হাজেরা মাহানুরকে মরার মতো ঘুমিয়ে থাকতে দেখে বুঝে যায় কি হয়েছে। এই মেয়ে আবার একটু বেশি ঘুম পাগল। সে এগিয়ে গিয়ে মাহানুরের মাথার কাছে বসে আদরে স্বরে বলে, মা উঠো, দেখ অনেক বেলা হয়ে গিয়েছে। ঘুমের মধ্যেই বিরক্ত হয় মাহানুর। কপাল কুঁচকে ফেলে রুক্ষ কণ্ঠস্বরে বলে, ঘুমাতে দেও না বড় মা। তোমরা সবাই এইরকম কেন করো? লুৎফা হেসে এক গ্লাস পানিয়ে ঢেলে দেয় মাহানুরের মুখে। মুখে পানি পড়ায় লাফ দিয়ে বিছানায় উঠে বসে। তিনজনের রাগী মুখ দেখে মেকি হাসি দেয়। ঘড়ির দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ওমা, কত লাট হয়ে গেল। তোমরা আরো আগে ডাক দেবে না? আমি দ্রুত ফ্রেশ হয়ে আসছি। মাহানুর ওয়াশরুম চলে গেল। রুমে উপস্থিত তিনজন আহসমকের মতো মাহানুরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নাস্তা করে তন্দ্রা আর সায়রিন মাহানুরকে নিয়ে পার্লার যায়। সকল ধরনের রূপ চর্চা করে দুপুরে বাসায় আসে তারা। খাওয়া দাওয়া করে নিজের রুমে আসে মাহানুর। বিছানায় মাহানুরের বিয়ের শাড়ি আর জুয়েলারি ছড়িয়ে ছিটিয়ে আছে। 3 দিন ধরে সে আরহামের সাথে কথা বলে না। অন্যমনস্ক হয়ে মাহানুর ধীরে ধীরে শাড়িটা ছুঁয়ে দেয়। আজ তার বিয়ে, তাও আবার তারই প্রিয় মানুষটির সাথে। খুশিতে মন ভরে উঠে মাহানুরের। জুয়েলারিগুলো হাতড়ে দেখছিল মাহানুর। কয়েকটা ইউনিক ডিজাইনের নাকফুল পাঠিয়েছে তার শাশুড়ি। হঠাৎই মাহানুরের কিছু একটা মনে পড়ে যায়। আলমিরার দরজা খুলে আরহামের দেওয়া নাকফুলটা বের করে। আয়নার সামনে যেয়ে বসে সযত্নে নাকফুলটা নাকে পরে নেয়।
নাকের চকচকে সাদা পাথরটা তার পুরো মুখশ্রীকে লাবণ্যময় করে দেয়। শরমে দুই হাত দিয়ে নিজের মুখ নিজেই ঢেকে ফেলে। পার্লারের মেয়েরা এসেছে মাহানুরকে সাজাতে। আজ যেহেতু বউ সাজছে তাই একটু বেশি সময় লাগবে। মাহানুর তাদের বারবার বলছে একদম সিম্পল সাজ দিতে। তন্দ্রা, ইফতি, সায়রিনও সাজতেন বসেছে। বরযাত্রী আসবে রাতে, এখন আত্মীয় স্বজনদের খাওয়ানো হচ্ছে। রামিসা এসে জোর করে মাহানুরকে খাইয়ে দিয়ে গিয়েছে। 2 ঘন্টা হয়ে গেল এখনো সাজানো হচ্ছে না। বিরক্ত হয়ে মাহানুর বলে, আপু আর কত সময় লাগবে? মাহানুর, এই তো আর কিছু সময়। পার্লারের মেয়ে, তোর এত তাড়া কিসের? চুপচাপ বসো না। তন্দ্রা, আমার কোমর পিঠ ব্যথা করছে বাল। মাহানুর, সমস্যা কি ননদি? রাতে জামাইকে বলবে সে মালিশ করে দেবে। সায়রিন, ভাবি ভালো হয়ে যাও, সময় আছে। মাহানুর, দোস্ত কাল কিন্তু বলবি তোর বাসর রাতের কাহিনী। আমি আশায় থাকব। তন্দ্রা, তোর মুখে কিন্তু জুতা ফিক্কা মারুম কুত্তা। মাহানুর, কথার মাঝেই সম্পূর্ণ বউরূপে তৈরি হয়ে যায় মাহানুর। কোমর ধরে উঠে দাঁড়ায়। তন্দ্রা, ইফতি ও সায়রিন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আয়নায় নিজেকে দেখে একটা চিৎকার দেয় মাহানুর। চেঁচিয়ে বলে, আমারে দেখি মেকআপ দিয়ে হলিউডের ভূত বানাইয়া দিছে। এত ফর্সা লাগতাসে কে ভাই? গাধি ভূত না, বল নায়িকা লাগতাসে। কারো নজর না লাগুক। তন্দ্রা, ওরে আমার দাদি আম্মা। মাহানুর, হঠাৎই বাহির থেকে হইচইয়ের আওয়াজ আসে। বেলকনি দিয়ে আতশবাজির আলো এসে পড়ে মাহানুর রুমে। সবাই চিৎকার চেঁচামেচি করছে। সায়রিন বেলকনি দিয়ে দেখে বরযাত্রী এসে পড়েছে। বর এসে পড়েছে। চলো আমার গেট ধরতে যাই। সায়রিন, হ্যাঁ হ্যাঁ জলদি চলো। মাহানুর, তুই কোথায় যাবি? তন্দ্রা, কেন? গেট ধরবি না? মাহানুর, তুই ধরবি। ইফতি, হুম। মাহানুর, শালি থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। বউ হয়ে গেট ধরবি? হুম। রুমেই বসো। আমি বড় চাচিকে বলছি আসতে। তন্দ্রা, মুখ ছোট করে বিছানায় বসে পড়ে মাহানুর। তন্দ্রারা বেরিয়ে পড়ে। গেট ধরার পর্ব ঠুকিয়ে আরহামকে স্টেজে নিয়ে যায়। গম্ভীর মুখে বসে আছে আরহাম। আজ তাদের আবার বিয়ে পড়ানো হবে। কাজীও এসে পড়েছে। হাজেরা আর তন্দ্রা মাহানুরকে নিতে ওপরে আসে। হাজেরা মাহানুরের কপালে চুমু দিয়ে বলে, মা কাজী যা যা বলবে সুন্দর মতো করবি। ঠিক আছে। আরহামের পাশে বসানো হয় মাহানুরকে। শরমে মাহানুর আরহামের দিকে তাকাচ্ছে না। আরহামও তাকায়নি। অবশেষে তাদের দ্বিতীয়বার বিয়ে হয়ে যায়। আরহামদের পরিবারের সবাই মাহানুরকে দেখতে আসে। এরই মধ্যে খাওয়া দাওয়াও হয়ে যায়। এখন পর্যন্ত আরহাম তার বিয়ে করা স্ত্রীর দিকে তাকায়নি। সে একবারে সময় হলেই তাকাবে। এসে পড়ল বিদায়ের সময়। আনন্দে মেতে উঠা বাড়ি ভুতিয়া বাড়ির মতো নিশ্চুপ হয়ে যায়। শুধু ভেসে আসছে কান্নারত্ব আওয়াজ। তার বাবা, চাচা চাচি, ভাইদের দল, ফ্রেন্ড সবাই কান্না করছে। আয়াস নিজেকে শক্ত রাখার চেষ্টা করেও পারছে না। মাহানুরের কান্না দেখে তার চোখ দিয়েও অশ্রু পড়ছে। মাহানুর একে একে সবাইকে জড়িয়ে ধরে। কান্নারা যেন আজ আর থামছে না। মেহরাব খান আর হামজা খান মিলে মাহানুরের হাত আরহামের হাতে দিয়ে দেয়। বাবা আজ আর কিছু বলবো না, শুধু আমার আদরের মেয়েকে দেখে রেখো। মেহরাব, ইনশাআল্লাহ বাবা। মাহানুরের চোখে কখন পানি আসতে দেব না, আজই তার শেষ কান্না। আরহাম, জোর করে গাড়িতে বসিয়ে দেওয়া হয় মাহানুরকে। এবার আরহাম শক্ত করে বুকে চেপে ধরে মাহানুরকে। সান্ত্বনা দিয়ে মাহানুরের মাথায় হাত বুলিয়ে দেয়। কান্না করতে করতে একসময় জ্ঞান হারায় মাহানুর। গভীর রাতে জ্ঞান ফেরে মাহানুরের। মাথা ভীষণ ব্যথা করছে তার। আবছা আলোয় সে বুঝতে পারে এখন সে আরহামের রুমে আছে।
বিছানায় উঠে বসে। তখনই শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আরহাম। রুমে বাতি ধরিয়ে মাহানুরের পাশে যেয়ে বসে। মাহানুর ধীর কণ্ঠে বলে, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? না অজ্ঞান হয়ে গিয়েছিলে? আপনাদের ফ্যামিলির সবাই নিশ্চয়ই আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে। এটা কোনো বড় বিষয় নয়। আর যদিও কেউ কিছু মনে করে তাতে আমার কোনো আসে যায় না। আম্মু অনেকক্ষণ তোমার পাশে বসে ছিল। আমি তাকে জোর করে রুমে পাঠিয়েছি। ভালো করেছেন। উঠো, ফ্রেশ হয়ে খাবার খাবে। মাহানুর কিছু না বলে বিছানা থেকে উঠতে নেবে তখন আরহাম টান দিয়ে আবারও মাহানুরকে বসিয়ে দেয়। নিজেই মাহানুরের গহনা ধীরে সুস্থে খুলে দিতে থাকে। কাজল লেপ্টে চোখের নিচ পুরো কালো হয়ে গিয়েছে। আরহামের নজর পড়ে মাহানুরের নাকের ওপর। দুই ঠোঁটে প্রসারিত হয়। মাহানুর কাঠের পুতুলের মতো বসে রইল। আরহাম সযত্নে সবকিছু খুলে দিয়ে মাহানুরকে বলে, এখন ড্রেস চেঞ্জ করে এসো। তারপর চুল খুলে দেব। ঠিক আছে। চুল না ভিজিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে মাহানুর। রিল্যাক্স ফিল করতে 3 পিস পরেছে। প্রথমে ভেবেছিল শাড়ি পরবে কিন্তু পরে মতো পাল্টে সিম্পল ড্রেসই পরে। আরহাম মাহানুরকে বিছানায় বসিয়ে একটা থালিতে খাবার বেড়ে নেয়। মাহানুর মুখ কুঁচকে বলে, আমি এখন কিছু খাব না। খেতে হবে। আরহাম জোর করেই মাহানুরকে নিজ হাতে খাইয়ে দিতে থাকে। মাহানুর আরহামকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর খাবার চিবুচ্ছে। খাওয়া শেষ হলে আরহাম মাহানুরের চুল খুলে দিতে থাকে। ভরাট কণ্ঠস্বরে বলে, জ্বর জ্বর লাগছে? না, ঠিক আছি এখন। সত্যি? জি। এত তেজি মাহানুর একটু কান্না করেই অজ্ঞান হয়ে গেল। অপমান করছেন নাকি? না, ভাবছি জাস্ট। বেশি ভাবাভাবি ভালো নয়। আরহাম মাহানুরের চুল আঁচড়ে স্মুখীন এসে বসে। মাহানুরের গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎই মাহানুরের নাকফুলের ওপর প্রগাঢ় ভাবে নিজের অধর ছুঁয়ে দেয়। শরমে আখিজোড়া ঝুঁকে যায় মাহানুরের। ভীষণ সুন্দর লাগছে তোমায়। একদম আমার বউ বউ। শরমে মাহানুর আরহামের দিকে তাকালো না। আরহাম মুচকি হেসে বলে, ভীষণ ভালোবাসি আমার একমাত্র স্ত্রীকে। মাহানুর শরমে লাল হয়ে যায়। আরহামের বলিষ্ঠ বুকে নিজের মুখ লুকায়। আরহাম শব্দ করে হেসে জড়িয়ে ধরে। মাহানুর আস্তে আস্তে বলে, আমিও অনেক বেশি ভালোবাসি তোমাকে স্বামী মহাশয়। সমাপ্ত।